রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। তো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি। তো জীবের বৃদ্ধি এবং বংশগতির এটা হলো আমার পঞ্চম ভিডিও। যদি 1 থেকে 4 নাম্বার ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আলোচনা করা হবে কি পার্ট 4 টেলোফেজ। এই ধাপটা হলো কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে নিচের ধাপ, অর্থাৎ 5 নাম্বার ধাপ। তো টেলোফেজ ধাপের চিত্রটা কিন্তু আমাদের প্রথমে অঙ্কন করতে হবে। এই চিত্রগুলো কিন্তু আমাদের না দেখে অঙ্কন করতে হয়, বুঝতে পারছো? কারণ এই চিত্রগুলো আমাদের পরীক্ষাতে আসে। তো আমরা দেখি এই ধাপে চিত্রটাতে কি কি বিষয়টা আছে। দেখো নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু আছে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস। তাহলে এই যে দেখো নিউক্লিওলাস আছে দুইটাতেই, ক্রোমোজোম, এখানে ক্রোমোজোমও আছে, এবং কোষ প্লেট কিন্তু হালকা করে দেখো কোষ প্লেট আছে। লুপ্তপ্রায় স্পিন্ডল তন্তু, এখানে স্পিন্ডল তন্তুগুলো প্রায় লুপ্ত হয়ে গেছে। আগের ধাপগুলোতে আমরা স্পিন্ডল তন্তু যেগুলো দেখছি হালকা করে দেখো দেখানো হয়েছে। এবং অপত্য নিউক্লিয়াস, যখন এটা কিন্তু পুরো একটা অপত্য নিউক্লিয়াস বলা হলো। তো আমরা দেখছি কি যে যখন ক্রোমোজোম একটা ক্রোমোজোম বিভক্ত হয়ে দুইটা ক্রোমোজোম সৃষ্টি হয়েছে তখন কিন্তু আমরা বলছি অপত্য ক্রোমোজোম। আবার দেখা যাইতেছে কি যখন একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস হচ্ছে তখন এদেরকে বলছি কিন্তু আমরা অপত্য নিউক্লিয়াস, এই যে এইখানে বলতেছি। আবার যখন এই কোষটা বিভাজিত হয়ে দুইটা কোষ হয়ে যাবে তখন এদেরকে বলবো কিন্তু আমরা অপত্য কোষ। অর্থাৎ তো চলো আমরা এই ধাপের বৈশিষ্ট্যগুলো দেখি। অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। তাহলে এই ধাপের প্রথম বৈশিষ্ট্য হলো অপত্য ক্রোমোজোমগুলো একদম বিপরীত মেরুতে এসে পৌঁছাইতেছে। এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে। অর্থাৎ ক্রোমোজোমগুলোর কিছু অংশ কিন্তু এই উত্তর মেরুতে আসে এবং কিছু অংশ কিন্তু দক্ষিণ মেরুতে আসে। আসার ফলে এই ক্রোমোজোমগুলো যখন আসা শেষ হয় তখন উত্তর মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে এরকম একটা নিউক্লিয়ার পর্দার আবির্ভাব ঘটে এবং দক্ষিণ মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে এরকম নিউক্লিয়ার পর্দার আবির্ভাব ঘটে। এবং সাথে সাথে এই নিউক্লিয়াসের ভিতরে একটা নিউক্লিওলাস সৃষ্টি হতে থাকে। অর্থাৎ আমরা বলি কি এই ধাপে কি হইতেছে 2 নম্বর বৈশিষ্ট্য, নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে। তো এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে। প্রাণীকোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। প্রাণীকোষের উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। এই যে দেখো একটা সেন্ট্রিওল এবং এই একটা সেন্ট্রিওল। তারপর এ অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে। অর্থাৎ এখানে দেখো এই যে ক্রোমোজোমগুলো অনেক লম্বা আকার ধারণ করছে এবং চিকন হয়ে গেছে। যেহেতু চিকন হইতেছে তাহলে তারা লম্বা আকার ধারণ করবে। এবং এই ক্রোমোজোমগুলো কিন্তু একটা আরেকটার সাথে জট পাকায়া নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। তাহলে কি এই ক্রোমোজোমগুলো কি পরস্পরের সাথে জট পাকিয়ে কি গঠন করে? নিউক্লিয়ার রেটিকুলাম। এই নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করতেছে, এগুলোকে নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। যখন এই নিউক্লিয়ার রেটিকুলাম গঠিত হয়ে গেল তখনই কিন্তু দুটি অপত্য কোষের সৃষ্টি হয়ে গেল, অপত্য কোষ না সরি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হলো এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের সমাপ্তি ঘটতেছে। তো এই ছিল টেলোফেসের বৈশিষ্ট্য। এরপর আমরা পড়ব কি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে হলো সাইটোপ্লাজমের বিভাজন। তো নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। এই নিউক্লিয়াসের বিভাজনটা যখন টেলোফেজ ধাপে শেষ হয়ে যায় তখন সাথে সাথেই কিন্তু সাইটোকাইনেসিস শুরু হয়। কিভাবে দেখো, এই যে দেখো টেলোফেজ ধাপে মাঝখানে কিন্তু এই যে কোষ প্লেট গঠিত হইতেছিল, তাই না? এইটার ভিতরে দেখা যাইতেছে না, কিন্তু এই প্রাণিক উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু দেখা যাইতেছে যে বিষুবীয় তল বরাবর কোষ প্লেট গঠিত হচ্ছে। তো প্রকৃত টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়। তো সাইটোকাইনেসিস কোথায় শুরু হয়? মূলত টেলোফেজ দশাতেই। তো টেলোফেজ ধাপে শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হয়। এই যে দেখো ফার্স্ট চিত্রে এখানে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হতে দেখানো হয়েছে। তাহলে কি এই বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এসে জমা হয়
এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কিন্তু পরবর্তীতে তোমার এরা কি হয়, পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয়ে কিন্তু এই চিত্রে কোষ প্লেট গঠন করতেছে। এই প্রত্যেকটা কোষ প্লেটের জায়গায় কিন্তু দেখো ফাঁকা আছে না? পরবর্তীতে কিন্তু এই কোষ প্লেটগুলো পরিবর্তিত এবং পরিবর্তিত হয়। যদি একটা কোষ প্লেট যদি এরকম থাকে, সেটা কিন্তু পরিবর্তিত হইতেছে এবং পরিবর্তিত হইতেছে, অর্থাৎ এর পরিবর্তন ঘটতেছে এবং এরা বড় হচ্ছে। তো কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে। যখন এই কোষ প্লেটগুলো পরিবর্তিত এবং পরিবর্তিত হয়ে এই যে এখানে কিন্তু কি গঠন করতেছে, কোষ প্রাচীর গঠন করতেছে। ফলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। অর্থাৎ যখন কোষ প্লেট গঠন শেষ হয়ে যায়, তখনই একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়ে গেল। তাহলে এই যে এটা কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এতক্ষণ যেটা বর্ণনা করা হলো। তো এখানে কি হয়েছে, যে নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই কিন্তু সাইটোকাইনেসিসটা শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে এই বিষুবীয় তলে কি হয়, এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে জমা হয়। এই পরে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। এটা কিন্তু কোষ প্লেট। পরবর্তীতে এই কোষ প্লেটগুলো পরিবর্তিত এবং পরিবর্তিত হয়ে কোষ প্রাচীর গঠন করে। কোষ প্রাচীর গঠন করার সাথে সাথেই একটি মাতৃকোষ দুটি অপত্য কোষে বিভাজিত হয়ে গেল। ফলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষে সৃষ্টি হয়। এখন আমরা দেখব যে উদ্ভিদ কোষে প্রাণী কোষে সাইটোকাইনেসিসটা কিভাবে সংগঠিত হয়। তো প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে যখন নিউক্লিয়াসটা দুইটা অংশে বিভাজিত হয়ে যায়, এই যে দুইটা অংশে কিন্তু বিভাজন দেখানো হয়েছে, বিভাজিত হওয়ার সাথে সাথে এই অংশটুকু সংকুচিত হয় এবং এই অংশটুকু সংকুচিত হয়, এই যে এখানে। তাহলে কি হলো, যে কোষের মাঝামাঝি অংশে কোষ পর্দার উভয় পাশ থেকে দুটি খাঁজ সৃষ্টি হয়। তাহলে কোষ পর্দার উভয় পাশ থেকে কি দুটি ভাঁজের সৃষ্টি হয়েছে না? তো কোষ পর্দার এক খাঁজ ক্রমশ ভিতরের দিকে নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয়। তো কি হচ্ছে, এটা নিরক্ষীয় তল বরাবর কিন্তু এরকমভাবে বাড়তে থাকতেছে, ক্রমশ এটা কি বাড়তে থাকে, একটা সময় যায় দুইটা ভাগে বিভাজিত হয়ে যায় এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। যখন তারা এইটা বাড়তে বাড়তে একটা সময় মিলিত হয়ে যায়, তখন দুটি অপত্য কোষের সৃষ্টি হয়ে যায় এবং এই যে নিরক্ষীয় তল বরাবর দুইটা ভাগে বিভাজিত হয়ে যেতেছে, এখানে একটা রাস্তার মতো অংশ সৃষ্টি হয়েছে এবং দুইটা পাশে দুটি, আমরা যদি এটাকে পাহাড়ের মতো চিন্তা করি, তাহলে এই দুইটা সমান অংশে বিভাজিত হয়েছে এবং মধ্যবর্তী জায়গা দিয়ে একটা ফাঁকা স্থান তৈরি হয়েছে। এরকমভাবে যদি কোনো কিছু বিভাজিত হয়, তাকে বলা হয় ক্লিভেজ বা ফায়ারিং পদ্ধতি। অর্থাৎ ক্লিভেজ বা ফায়ারিং পদ্ধতিতে প্রাণীকোষের সাইটোকাইনেসিসটা মূলত ঘটে। তো এই ছিল পার্ট 4। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে ভিডিওতে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।